প্রিয় শিক্ষার্থী সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো আজকের পাঠ হচ্ছে সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 9 অর্থাৎ পরমাণুর কণা। তো আজ আমরা পরমাণুর কণা সম্পর্কে জানব। তাহলে শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। দেখো যে আমরা আগে জেনেছি যে পরমাণু কি, এ সম্পর্কে আমরা আগে জেনেছি যে কোনো পদার্থে ক্ষুদ্রতম অংশকে বলা হয় পরমাণু বা অ্যাটম। এই পরমাণু বা অ্যাটম এটা আমরা এতদিন জেনেছি কি, গত পাঠে জেনেছি এই যে পরমাণু বা পদার্থের যে ক্ষুদ্রতম কণা, এই কণাকে বিভাজন করা যায় না, অর্থাৎ বিভক্ত করা যায় না। এবং বিজ্ঞানী জন ডাল্টনের যে মতবাদ, সে মতবাদও আমরা পড়ে আসছি। সেখানেও দেখেছি যে পরমাণু অবিভাজ্য। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীর প্রচেষ্টায় বিজ্ঞানীরা জানতে পারলেন যে এই পরমাণুকেও বিভাজিত করা যায়। কিন্তু এই যে পরমাণু, এই পরমাণু কি অনেক অনেক ক্ষুদ্র, একে খালি চোখে তো দেখাই যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখা যায়। এই যে পরমাণু, এই পরমাণুকে দেখার জন্য ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। বিজ্ঞানীদের প্রচেষ্টায় পরবর্তীতে জানা গেল যে পরমাণুকেও বিভাজন করা সম্ভব। এবং এই যে পরমাণু, এই পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে তিনটা জিনিস পাওয়া যায় বা তিনটা কণা পাওয়া যায়। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ একটা পরমাণুকে যদি বিভাজিত করা হয় বা ভাঙা হয় তাহলে তিনটা কণা পাওয়া যায়। এই তিনটা কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো পরমাণুকে ভাঙলে যে কণা পাওয়া যায় সেই কণাগুলোকে বলা হয় পরমাণুর কণা। তো কি বললাম, যে পরমাণুকে বিভাজিত করার ফলে যে কণাগুলো পাওয়া যায় এই কণাগুলোকে বলা হয় পরমাণুর কণা। অর্থাৎ একটা পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটা কণাকেই বলা হচ্ছে পরমাণুর কণা। এখন দেখো যে এটাকে যদি তুমি একটা পরমাণু চিন্তা করো, আর এই যে বৃত্তটাকে একটা পরমাণু কল্পনা করলে, এই পরমাণুর কেন্দ্র হচ্ছে কি, এটা পরমাণুর কেন্দ্র হচ্ছে এইটা। এখন এই যে পরমাণু, এই পরমাণুর কণা হচ্ছে কয়টা? তিনটা। পরমাণুর কণা হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই যে তিনটা কণা, এই তিনটা কণা
একটা পরমাণুর মধ্যে অবস্থান করে। এখন এই তিনটা কণা পরমাণুর কোথায় অবস্থান করে এ সম্পর্কে কেউ জানো? যে এই যে পরমাণু, এইটা যদি পরমাণু মনে করো, তাহলে এই পরমাণুতে কয়টা কণা আছে? পরমাণুতে তিনটা কণা আছে। এখন তিনটা কণা কোথায় থাকবে, অর্থাৎ পরমাণুর কোন জায়গায় এই কণাগুলো অবস্থান করে? একটা পরমাণুর যে কেন্দ্র, এই কেন্দ্রে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ পরমাণুর যে কেন্দ্র, এই কেন্দ্রে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন, এবং পরমাণুর যে বাইরের যে অংশ, এই অংশে ইলেকট্রন অবস্থান করে। তাহলে কি বললাম, যে পরমাণুকে ভাঙলে তিনটা কণা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, আর ইলেকট্রন পরমাণুর বাইরে অবস্থান করে। এখন এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই পরমাণুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। অর্থাৎ যে সৌরজগৎ, এই সৌরজগতের গ্রহগুলো কি করে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট পথে এই গ্রহগুলো ঘুরতে থাকে। এখানেও ঠিক একই রকম, যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা পরমাণুকে কেন্দ্র করে একটা পথে আবর্তন করতে থাকে, অর্থাৎ ঘুরতে থাকে। এখন দেখো কেন্দ্রে কি আছে, প্রোটন এবং নিউট্রন। তাহলে ইলেকট্রনটা কি করে, প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে একটা পথে ঘুরতে থাকে। তো এই যে ইলেকট্রনের পরমাণুকে কেন্দ্র করে ঘোরার যে পথ, এই পথটাকে বলা হয় কক্ষপথ। আর একটা পরমাণুর যে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট পথে ঘুরতে থাকে, এই পথটাকে বলা হয় কক্ষপথ। এখন দেখো যে বর্তমানে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? মৌলিক পদার্থের সংখ্যা 118টা। তো 118টা মৌলিক পদার্থ আবিষ্কৃত আছে। তাহলে পরমাণুও কি 118টা মৌলের পরমাণু পাওয়া সম্ভব। এই যে 118টা মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থ একটা পর্যায় সুন্দরভাবে সজ্জিত আছে, যে পর্যায়টাকে বলা হয় পর্যায় সারণী, অর্থাৎ একটা সারণীতে সুসজ্জিত অবস্থায় আছে। এবং মৌলিক পদার্থগুলো যে সারণীতে সুসজ্জিত অবস্থায় থাকে, সেইটাকে বলা হয় পর্যায় সারণী। তো পর্যায় সারণী এটা তোমরা আরো পরবর্তী ক্লাসে বিশদভাবে জানতে পারবে। এবং এখানে দেখো যে 118টা যদি মৌলিক পদার্থ হয়, তাহলে 118টার সর্বশেষ যে মৌলিক পদার্থ, তার ইলেকট্রন সংখ্যা কত হবে জানো? তার ইলেকট্রন সংখ্যা হবে 118টা। এখন 118টা ইলেকট্রন কি এই একই পথে অবস্থান করবে? এটা একই পথে অবস্থান করবে না। তো এটা কোথায় কোথায় অবস্থান করবে, সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে আমি লিখে রাখছি, যে তোমরা কি জানতে পারবে, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে পারবে। তো ইলেকট্রন বিন্যাস তোমাদের বইয়ে এখন ছোট করে দেওয়া, তাই ছোট করেই
শিখে রাখো, যখন বড় ক্লাসে যাবে তখন ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আরো অনেক জানতে পারবে। তো দেখো এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীর প্রথম যে মৌলটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ এর দ্বারা কি বোঝানো হয়? হাইড্রোজেন। পর্যায় সারণীর প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ এই হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। পারমাণবিক ভর 1 হওয়ার কারণে ইলেকট্রন সংখ্যাও 1। এখন দেখো যে একটা পরমাণুতে কেন্দ্রে কি থাকে? প্রোটন এবং নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। এখন পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে। এখানে আমি একটু সংক্ষেপে লিখে রাখি যে পি হচ্ছে প্রোটন, আর এন হচ্ছে নিউট্রন, আর ই দিয়ে বোঝানো হয় ইলেকট্রন। এখানে কেন্দ্রে আছে পি এবং এন, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন, আর বাইরে আছে ইলেকট্রন। এখন এই যে পর্যায় সারণীর প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টা। যদি ইলেকট্রন সংখ্যা 1টা হয় তাহলে প্রোটন সংখ্যা কয়টা হবে? যেহেতু আমরা জানি যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে এর যদি 1টা মাত্র ইলেকট্রন থাকে তাহলে প্রোটন সংখ্যাও 1 হবে, এবং যতগুলো প্রোটন থাকে ততগুলো নিউট্রন থাকে। তো এখানে ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, যে হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন থাকে না। এই হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন থাকে এবং একটা মাত্র প্রোটন থাকে। তাহলে একটা মাত্র ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা তাহলে কি হবে? এই যে কক্ষপথ, এই কক্ষপথে অবস্থান করবে। এখন দেখো যে তুমি যদি অক্সিজেনের কথা চিন্তা করো, এই অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। অর্থাৎ এই যে অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন থাকে 8টি। কারণ 8টি যদি ইলেকট্রন থাকে তাহলে তার প্রোটন কয়টা হবে এবং নিউট্রন কয়টা হবে? ইলেকট্রন যদি 8টা হয় তাহলে প্রোটন এবং নিউট্রনও 8টা থাকবে। তাহলে এই যে 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন কি করবে? এই একই জায়গায় কি 8টা অবস্থান করবে? এই একই কক্ষপথে কি 8টা ইলেকট্রন অবস্থান করবে? একই কক্ষপথে 8টা ইলেকট্রন অবস্থান করবে না। এই যে অক্সিজেনের পরমাণু, এই পরমাণুর ইলেকট্রনগুলো 2টা কক্ষপথে সজ্জিত থাকবে। অর্থাৎ একটা কক্ষপথ, একটা কক্ষপথ। অক্সিজেনের যে ইলেকট্রনগুলো, অর্থাৎ 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন কি করবে? 2টা কক্ষপথে অবস্থান করবে। 2টা কক্ষপথে অবস্থান কিভাবে করবে? এখানে কয়টা বসবে বা এই কক্ষপথে কয়টা বসবে? দেখো কেন্দ্র থেকে প্রথম যে কক্ষপথ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এরপরে দ্বিতীয় কক্ষপথ, এরপর তৃতীয় কক্ষপথ, এভাবে কক্ষপথ বাড়তে থাকে। অর্থাৎ যদি ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায় তাহলে কক্ষপথের পরিমাণও বেড়ে যায়। এখন দেখো তাহলে এটা হচ্ছে কি? প্রথম কক্ষপথ, আর এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এবং প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এবং পরবর্তী কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, এর পরবর্তী কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, এইটা নির্ণয় করার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়। যে সূত্রটা হচ্ছে 2n স্কয়ার।
অর্থাৎ এই যে কক্ষপথ, এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটা নির্ণয় করার জন্য এই 2n² এই সূত্রটা ব্যবহার করতে পারো, যেখানে এই nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ কততম কক্ষপথ আমরা হিসাব করতেছি সেটা হচ্ছে n। এখন দেখো তুমি যদি এই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হিসাব করতে চাও, তাহলে দেখো এইটা কেন্দ্রের কি পরবর্তী কক্ষপথ, তাহলে এটা কি প্রথম কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে আমাদের এই 2n², তো এই n অর্থ কি হবে প্রথম কক্ষপথ, তাহলে n সমান হবে 1। এখন তুমি মান বসাও, 2n এর মান হচ্ছে 1, তার স্কয়ার সমান হচ্ছে কত 2। তাহলে এই যে 2 পেলাম কোন কক্ষপথ হিসাব করে, প্রথম কক্ষপথ হিসাব করে। তাহলে এই যে পরমাণুর যে প্রথম কক্ষপথ, এই কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ এই যে 2n² এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো যে কোন কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম কি যে প্রথম যে কক্ষপথ, এই কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। এখন প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে, 2টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এইখানে যদি 2টা ইলেকট্রন অবস্থান করে তাহলে বাকি থাকে কয়টা, 6টা। এখন এই 6টা কি পরবর্তী কক্ষপথে পড়বে, না এইটার আরো কক্ষপথের প্রয়োজন হবে। তাহলে এটা তোমরা নিজেরাই হিসাব করো যে আমরা জানি 2n²। এখন আমরা হিসাব করব কি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অবস্থান করতে পারে। তাহলে এখানে n সমান হচ্ছে কি, আমরা যদি দ্বিতীয় কক্ষপথ হিসাব করতেছি তাহলে n সমান হচ্ছে 2। তাহলে এখানে মান বসাও, 2 × 2² সমান 2 × 2 এর স্কয়ার করলে 4 সমান 8। এখন এইটা পেলাম কি, এই যে 8 পেলাম, এইটা কোন কক্ষপথ হিসাব করে পেলাম, দ্বিতীয় কক্ষপথ হিসাব করে। তাহলে এই যে কোন পরমাণু দ্বিতীয় যে কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এখানে দেখো যে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, 8টা। এই 8টা ইলেকট্রন প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা থাকতে পারে, তাহলে প্রথম কক্ষপথে 2টা চলে গেল, আর বাকি থাকে কয়টা, 6টা। এখন এই যে 6টা আমরা হিসাব করে দেখলাম যে দ্বিতীয় যে কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে বাকি আছে কয়টা, 6টা। তাহলে এই 6টা ইলেকট্রন এখানে অবস্থান করবে। তো শিক্ষার্থীরা, তোমরা কি এটা বুঝতে পারছো যে পরমাণুর কণা এবং ইলেকট্রন বিন্যাস? আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো আজ আর নয়, আজ আমরা এটুকুই শিখবো। এখন তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা হচ্ছে, দেখো আমি লিখে রাখছি যে বাড়ির কাজ হচ্ছে পরমাণুর কণা বিশ্লেষণ করো। পরমাণুর কণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, যে পরমাণুর কণা কি, পরমাণুর কণা কয়টা, কি কি, এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। এটা আগামী ক্লাসে যখন তোমাদের স্কুল খুলবে তখন এই হোমওয়ার্কগুলো জমা দেবে। তবে তোমরা সুন্দর করে এই হোমওয়ার্কগুলো করে রাখবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।